এক অন্যরকম রোম্যান্টিকতার সাথে আমাদের গত পর্ব শেষ হয়েছিল। গত পর্বে কী হয়েছিল সেটা নিয়ে আর কথা না বাড়িয়ে চলুন আজকের পর্ব শুরু করি। অধ্যায় ৫। শীতের সকালে রায়বাড়ির আঙিনায় আবারও জমজমাট আসর। সবাই মিলে খেজুর রসে আয়েশ করে মুড়ি ভিজিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। পাশের চুলোয় গরম গরম পিঠার কারণে খিদে যেন আরও বাড়িয়ে যাচ্ছে বহুগুণ। তীর্থ ভাবছে, এই রকম সকাল যদি প্রতিদিন পাওয়া যেত। খেতে খেতে বাড়ির ছোট কর্তা বলছে, এত খেজুরের রস এত সকালে কে দিয়ে গেল গো মেজ বৌদি? আর বলো না ঠাকুরপো, আমাদের সোমা আর সঞ্জিত দিয়েছিল পাশের গ্রামে, সেই ভোরবেলা। টাটকা টাটকা রস তবেই না পাতে পড়ল গো। পাশ থেকে সঞ্জিত বলে ওঠে, আমি তো আছি এবারের কামলা। দিন রাত নাই, ঘুম নাই, খালি গাধার মতো খাটিয়ে নাও তোমরা আমাকে। তীর্থ কিছুটা বিরক্ত হয়ে বলল, কালকেই না হাত মচকালো সোমার, আজ কি দরকার ছিল ওই হাত নিয়ে এত কাহিনী করার? এই আসরে সোমা ছিল না, ও তখনও ঘরে ঘুম। ভোরের সেই মুহূর্তটা ধরে রাখার জন্য ঘর থেকে আর বেরি হয়নি। তীর্থর মা কিছু বলবেন ঠিক সেই সময়ে তীর্থর বোন তিতলি হাতের পেছনে একটা ডায়েরি নিয়ে মাকে বলছে, মা বলো তো, যে কখনো ক্ষয় হয় না তাকে কি বলে? মা বিরক্ত হয়ে বললেন, অক্ষয়। কেন এই সাধারণ একটা ব্যাপার এত আহ্লাদ করে সাত সকালে পড়ার কারণটা কি আমাকে একটু বলবে? আহা, রাগ করছো কেন মা? মানুষ যাকে ভালোবাসে হৃদয়ে অক্ষয় করে রাখে তাকেই তো অক্ষয়া বলে, তাই না? চমকে তিতলির দিকে মুখ ফেরায় তীর্থ। দেখে তিতলি ওই দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে, আর তার হাতের পেছনে লুকানো সেই দাড়িটা। এই দৃশ্য দেখে তীর্থ পায়ের নিচের মাটি যেন সরে গেল। তীর্থ উঠে এসে তিতলির হাতটা ধরে বলল, চল তো সোমাকে দেখে আসি, ব্যথায় জ্বরটা এলো নাকি? তীর্থর মা একটু বিরক্তি হয়ে বললেন, এত আদিক্ষেতার কি আছে বাবু বুঝি না, অমন হাত আমাদের সবারই একটু আধটু মুচকায়। ছোট কাকা বলে ওঠেন, আরে বৌদি, আমাদের তীর্থ নতুন নতুন ডাক্তার হয়েছে যে, সবে ধর নীলমণি একমাত্র ভাঙাচোরা রোগী, তাকেই কিনিপিক না হয় বানিয়ে ছাড়বে না, বোঝো না নাকি? তিতলি আবার এর মাঝে বলে ওঠে, গিনিপিক অক্ষয়াকে না বানিয়ে আমাদের সোমাদিকে কেন? এই অক্ষয়টা কে রে? কেউ না কাকা, তিতলির কাজই হচ্ছে সব কিছুকে উল্টাপাল্টা করে দেওয়া। ওকে বিদায় করা দরকার। আমার আগে সোমাদিকে নিয়ে ভাবো, সোমাদির আগে আমি কেন বিদায় হব? বেখেয়ালে রাগ করে কথা বলতে গিয়ে হাতটা একটু হালকা হয়ে গিয়েছিল তিতলির। সেই সুযোগে ছো মেরে ডায়েরিটা নিজের কবজায় নিয়ে নেয় তীর্থ। ছোট বউ জয়িতা বলে, আমাদের সোমা আর তিতলিকে নিয়ে একদিন ছবি তুলতে যেতে হবে, পাত্রপক্ষকে তো দেখাতে হবে নাকি? সবার কথার কলকাকলিতে বড় কর্তা অমলকান্তি যোগ দিলেন, তোমাদের তো বলাই হয়নি, গত সপ্তাহে আমাদের সোমার জন্য একটা ছেলের খোঁজ এসেছে। সামনের সোমার ডিগ্রি ফাইনাল, তাই কিছু বলিনি। বড় বউ তপতী দেবী বেশ বাঁকা সুরেই বললেন, তা সোমার বাপ মা মানে অদিতি আর কল্যাণ জানে কিছু? চিঠি দিয়েছিলাম সে সময়, আর ওরা তো এখন এখানে আছে, আজ সবাইকে নিয়ে বসবো ভাবছি। দেখো, মেয়ের বিয়ের দায়টাও আমাদের উপরে এসে পড়বে, মেয়ে বলে নাম লিখেছে আর যত দায় আমাদের। মেজ বউ সাবিত্রী বলে ওঠেন, লতার প্রসঙ্গে দুটো ভালো মন্দ না কইলে অনেকেরই ভাত হজম হয় না মনে হয়। ও মেয়ে আমার, ওর বাপ মা কে হয়েছে না হয়েছে তা নিয়ে আর কথা বলো না দিদি। তুই একটু বেশি ভালো মানুষই দেখাস মেজো, এত ভালো দিয়ে কি আর জগৎ চলে রে? ভালো দিয়েই জগৎ চলে দিদি, একটু ভেবে দেখো, দাদার মতো ভালো মানুষ ছিলেন বলেই এই রায়বাড়িটা রক্ষে পেয়েছে। কথার মাঝখানে অমলকান্তি হঠাৎ বুকের ব্যথায় কুঁকড়ে উঠলেন। তীর্থ তিতলি বাবা বাবা বলে ছুটে এলো। তীর্থর কাঁধেই যে যেন হেলে পড়লেন অমলবাবু। রায়বাড়ির বড় কর্তা, বাড়িতে দুজন ডাক্তার, তারপরেও ছোট কাকা গাড়ি বের করতে করতে তাড়া দিলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসপাতালে চল। গ্যারেজ থেকে তড়িঘড়ি করে জিপ বের করে সঞ্জিত। অমলকান্তিকে নিয়ে গাড়ি ছুটে চলেছে হাসপাতালের দিকে। বাড়ির বড় কর্তা অচেতন হয়ে পড়ে রয়েছেন। হাসপাতালে আসা মাত্রই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো অমলবাবুকে।
তীর্থ গাড়ির ড্যাশবোর্ডের ওপর ঢাটিটা রেখে ছুটে চলল বাবার দিকে। সঞ্জিত জিপ নিয়ে বেরিয়ে পড়ল পার্কিং করতে। হঠাৎ কি মনে করে ডায়েরির দিকে চোখ পড়ল। তীর্থদাকে নিয়ে একটা সংশয় ছিল তার মনে। সেই সংশয়কে নিজের ভাবনার ভুল বলেই জেনে এসেছে সে সবসময়। এখন এই পরিস্থিতিতেও মনের ভিতর জেগে ওঠা কৌতূহলকে সে আটকে রাখতে পারছে না কোনোভাবেই। জেঠুর কাছে যাওয়া দরকার, কিন্তু সবাই তো আছে। 2 মিনিট পরে গেলে কী এমন ক্ষতি হবে? সকালে স্মৃতি থেকে জেগে ওঠা সোমার জন্যে ছিল সবচেয়ে কষ্টের কাজ। ঘুম ভেঙেছে সবার আতঙ্কে, চিৎকারে। ঘর থেকে বাইরে এসে দেখে বড় মামাকে গাড়িতে তোলা হয়েছে। কিছু বোঝার আগেই হুশ করে বেরিয়ে যায় জিপটা। মেজমা, কি হয়েছে গো বড় মামার? হঠাৎ বুকে ব্যথা রে, ঠাকুর ঠাকুর করছি দাদা যেন সুস্থ হয়ে ঘরে ফেরে রে। আনন্দে হাসিতে মুখরিত বাড়িটা হঠাৎ করে কেমন যেন থমথমে হয়ে গেল। আশেপাশের পাড়া প্রতিবেশীরা খোঁজ নিতে নিতে ভিড় জমালো একে একে। সবাই এসে রাঙা দিদার ঘরে আলোচনায় বসেছে। এক কথা দু কথা হতে হতে আবার চায়ের আসর বসেই গেল। মূলত পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যখন সুস্থতা অসুস্থতার খোঁজ খবর নিতে আসে, তখন তাদের আপ্যায়ন করাটা একটা রীতির মধ্যেই পড়ে। অনেক সময় চিন্তা বা শোক দুঃখ করার সময়ও মেলে না। এতে অবশ্য মনদের ভালো কিছুটা হয়েছে। জীবন তো কখনো থেমে থাকে না, তা সে যত বড়ই শোক আসুক না কেন। শোকে পাথর হয়ে যাওয়া মনকে সচল রাখতেই মনে হয় এত সামাজিকতা, এত লৌকিকতা। মনকে হাজারো কাজে ভুলিয়ে রাখতে হয়, অনেক দায়িত্বে জড়িয়ে ফেলতে হয়, নয়তো মন বুঝে না কি হারালো, কতটা শূন্যতা আর হাহাকারে তার জীবনটা জড়িয়ে গেল। সোমলতা আছে এক অদ্ভুত জটিলতায়। সকালে সে অপার্থিব স্পর্শ আর এই মুহূর্তের স্বজন হারানোর শঙ্কা পুরোপুরি যেন অনুভূতিহীন করে ফেলেছে লতাকে। সে এক মনে চায়ের পালা সামলে চলেছে। মামার বড় আদরের ভাগ্নি সে। তিতলিকে নিয়ে মামা যতটা না ভাবে, তার চেয়ে অনেক বেশি ভাবে লতাকে নিয়ে। এই নিয়ে অবশ্য বড় মামি সে অনেক বড় একটা চোখের কাঁটা। তীর্থদা তার সাথে বেশি কথা বলুক এটা মামি চান না। তীর্থদা নিপাট ভালো মানুষ। এ প্রজন্মের রায়বাড়ির বড় ছেলে, মেধাবী, সকলের গর্ব। ছেলেকে নিয়ে মায়ের আহ্লাদের অন্ত নেই, কিন্তু আজ বাদে কাল নতুন চাকরিতে জয়েনিং। তার মাঝে এত বড় একটা ঘটনা। ঘণ্টাখানেক পর বাড়ির বাইরে জিপের শব্দে সবাই সচকিত হয়ে গেল। তিতলি আর সঞ্জিতদা বাড়িতে ঢুকেই সবাইকে ছেঁকে ধরল। মামা এখন ইন্টেন্সিভ কেয়ারে আছে। ডাক্তার আশঙ্কা করছে মাইল্ড স্ট্রোকের। হাসপাতালে আপন মানুষ অচেতন অবস্থায় পড়ে থাকলে মনে শুধু একটাই চাওয়া থাকে, মানুষটা যেন ফিরে আসে। মাম্মা ফিরে আসবে, এটাই ছিল সেই মুহূর্তের সবচেয়ে বড় শান্তির খবর। সারাদিন সঞ্জিত আর সোমার কথা হলো না, কিন্তু চোখে চোখে দেখা হয়েছে অনেকবার। কি বলবে, বলারই বা কী আছে। সময় মাঝে মাঝে সবার মুখের কথা কেড়ে নেয়। দুপুরের খাওয়া পর্ব কোনো রকমে শেষ করে সোমা ঘরে এসে রং তুলি নিয়ে বসেছে। মন খারাপ থাকলেই এই ক্যানভাস তাকে এক অন্যরকম মুক্তি দেয়। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, রাত ফুরিয়ে ভোর আসে। সোমা এক মনেই ক্যানভাসের সামনে সময় পার করে। আজও তার মন অনেক অস্থির। সোমা নিয়ে বসলো তার রং তুলি আর ক্যানভাসকে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল হয়ে সন্ধ্যা। ছোটো মামে এসে সন্ধ্যাবাতি দিল, ধূপধুনো দিয়ে গেল। সোমা তাও ওই ক্যানভাসের সামনেই। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই নিয়ম করে কারেন্টটা চলে গেল। বাধ্য হয়েই সোমাকে উঠতে হলো। ভর সন্ধ্যায় চুল খোলা রাখতে নেই, তাই হাত খোপা করে ঘর থেকে বেরোতেই দেখে তীর্থদা হারিকেন নিয়ে এদিকে এগিয়ে আসছে। তীর্থদা, মামা কেমন আছে গো? এখন ভালো রে, ভগবান বাবাকে ফিরিয়ে দিল এবার। দিন কতক রাখবে ডাক্তারবাবুরা, তারপর হয়তো বাড়িতেই নিয়ে আসতে পারবো। তোমার তো কাল জয়েনিং, কী করবে? টেলিফোনে জানিয়ে দিয়েছি এই সপ্তাহে আর পারবো না। হাসি খুশি বাড়িটা এক মুহূর্তে কেমন যেন থমথমে হয়ে গেল, তাই না? কী করছিলি তুই? ছবি আঁকছিলি বুঝি? দেখি কি এঁকেছিস। হারিকেনে জোর বাড়িয়ে দিয়ে ঘরে ঢুকলো তীর্থ। ছবিটা প্রায় শেষের দিকেই। ছোট্ট একটা দোতলা বাড়ি, পাশেই বকুল গাছ, শিউলি গাছ আর বাগান বিলাস। ফুলগুলো যেন ঘিরে রেখেছে বাড়িটাকে। আকাশে ঘন কালো মেঘ, একদিকে বিদ্যুতের ঝলকানি আর অন্যদিকে প্রবল বৃষ্টির ধারা। একটা শূন্য আরাম কেদার আঙিনায়। ছবিটা একদিকে যেমন সুন্দর, তেমনই বিষণ্ণ। দারুণ আঁকিস তো তুই, কি নাম এই ছবিটার? তৎসমে বন্ধন। বাহ বাহ, কি কঠিন নাম রে, মানে কি এই নামের?
একটা আশ্রয়ের খোঁজে, একটা বন্ধনের খোঁজেই তো মানুষ সারা জীবন ছোটে বলো। একটা বাড়ি, একটা ঘর, শুধু তো বাড়ি নয়, একটা মানুষের আত্মাও বসবাস করে সেখানে। বাড়ির প্রতিটা ইট বালি থেকে শুরু করে ধূলিকণায় জড়িয়ে থাকে এক অদৃশ্য বন্ধন। মানুষ ভালো না হলে আশ্রয় কি আর ভালো হয় বলো? আর আশ্রয় তো তখনই সার্থক হয় যখন তা বন্ধনে জড়িয়ে থাকে। এই বাড়ির আঙিনায় হাসি আনন্দ যেমন ফুলের মতো হয়ে ফুটে ওঠে, ঠিক দুঃখ কষ্টগুলো ঝড়ো বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ে। সব সামলাতে হয়, আঁকড়ে ধরে পড়ে থাকতে হয়। তারপর বেলা ফুরোলে চলে যেতে হয়। জানা অজানা কতজনের সাথে কত বন্ধন গড়ে ওঠে, হয় আত্মার, নয়তো রক্তের, আর নয়তো মনের। বাবা, এত কঠিন কঠিন কথা কিভাবে শিখলি রে তুই সোম? আমার জীবনটা না এই ছবির মতো, জানো তো তীর্থদা। বামুন ঘরের মেয়ে নাকি আমি, হাত বদলে আজ এসেছি এই বাড়িতে। এই বাড়ির প্রতিটা মানুষ আমার রক্তে মিশে না থাকলেও আত্মায় জড়িয়ে আছে। বড় মামা মেজো মা আমায় যেভাবে আগলে রেখেছেন, নিজের আপন বাবা মাও এতটা করতো কিনা বলতে পারি না। আবার দেখো, সময়ের পরিক্রমায় এই আশ্রয় ছেড়ে না জানি কোন অজানায় পাড়ি দিতে হবে। সোমা, তোর এই ছবিটা আমাকে দিবি? এই ছবি তুমি নেবে তীর্থদা? এখনও তো একটু বাকি আছে। যা হয়েছে তাই দে, আমি অত কিছু বুঝি না ছবি, তুই বুঝিয়ে দিলি তাই বুঝলাম। তোর নামটা লিখে দিবি ছবির নিচে? কী যে বলো না দাদা, নাম কেন লিখতে যাবো বলো তো? আমি কি আর অত বড় শিল্পী নাকি? তুই অনেক বড় শিল্পী রে, দেখবি একদিন জগৎজোড়া তোর নাম হবে। তখন এই ছবি আমি দেখিয়ে সবাইকে বলবো, আমাদের সোমলতা, দেখো ওর ছবি আমার কাছেও আছে। সোমা তুলির আঁচড়ে নিজের নামটা ছবির এক কোণে লিখতে গিয়ে চোখের কোণে আসা জলটা আটকাতে পারল না। তীর্থ সোমার মুখটা দুই হাতে তালুতে নিয়ে আকুল ভরা নয়নে তাকিয়ে থাকলো। কাঁদছিস কেন সোম? মনটা খুব খারাপ লাগছে তীর্থদা, ভেতরটা শূন্য শূন্য লাগছে। কেন এমন হলো বলো তো? মন খারাপ করিস না সোম, সব ঠিক হয়ে যাবে দেখিস, আমি সব ঠিক করে দেবো তো। তীর্থর কথা শেষ হতে না হতেই তপতী দেবীর গলার আওয়াজ পাওয়া গেল। তীর্থ, তীর্থ, কই গেলি তুই? আসছি মা। তীর্থ আর সোমা হঠাৎ করেই অপ্রস্তুত হয়ে গেল। সোমা বুঝেও উঠতে পারছে না হঠাৎ করে কি হলো। তীর্থদা কেন এভাবে সান্ত্বনা দিল? তীর্থও তো নিজেকে সামলে নিয়ে ছবিটা সোমার কাছে চাইল কেন? ততক্ষণে তপতী দেবী তীর্থর গলার আওয়াজ পেয়ে বাতি হাতে ঘরে এসে পড়েছে। বাহ, বাড়ির মানুষটা হাসপাতালে পড়ে আছে আর তোদের গল্পের আসর তো সেই জমে উঠেছে রে। আহ মা, কি বলছো এসব তুমি? তোমাকেও বলি হারি বাপু, নিজের বাপটা হাসপাতালে পড়ে আছে আর তোমার মন এখানে চিত্রকলাতে মজেছে। মা, জানি বাবার শোকে তোমার মাথাটা গেছে, তাই বলে একটু বুঝে শুনে কথা বলবে তো নাকি? সব বোঝার দায় তো আর আমার না, তাই না? তোমরাও তো আছো নাকি? তোমরা খালি গায়ে হাওয়া লাগাতেই আছো। আর এই মেয়ে সর্বনাশী, বিয়ের পাত্র কে হবে তাই নিয়ে কথা বলতেই তো উফ, আজ মানুষটার এই হাল। সোমার মুখটা পুরো পাংশুবর্ণ ধারণ করলো। তপতী দেবীর গলার আওয়াজে শুভময়, তিতলি, ছোটো মাসি সবাই এসে হাজির হলো। তিতলি না পেরে বলেই উঠল, মা, তুমি সবসময় সোমাদিকে এভাবে বলতে পারো না। আর বাবা যদি এখানে থাকতেন তাহলে দাদার জন্যে না, তোমার কথায় কষ্ট পেতেন, বুঝলে? উফ, পেটে পেটে এক একটা সাপ ধরেছি, ঘরের সত্য বিভীষণ তো তোদেরকেই বলে রে। ছোট ননদ অচলা এসে বৌদিকে থামালো। বৌদি, মাথাটা ঠান্ডা করো। এই শুভ, জেঠির হাত ধরে বাতিটা নিয়ে ঘরে চল তো। তিতলি, তোরও ঠিক হয়নি মায়ের মুখে মুখে ভেবে কথা বলার। সোমা, হাত মুখ ধুয়ে চা চাপা, সেই দুপুর থেকে ঘরে পড়ে আছিস। অচলা তপতী দেবীকে নিয়ে সোমার ঘর থেকে বের হতেই তীর্থ সোমার কাছে ছবিটা আবার চাইল। এত কিছুর পর কি দরকার ছবিটা নেয়ার? মা অন্যরকম একটু জানিসই তো, মায়ের কথায় কিছু মনে করাটা বোকামি। তিতলি পরিবেশটা হালকা করতে একটু হেসে বলল, দিয়ে দাও সোমাদি, দাদা মনে হয় তার অক্ষয়ার জন্য নিয়ে যাবে। অক্ষয়াটা কে গো তীর্থদা? সোমার কথার মাঝখানে সঞ্জিত আর পৃথু ঘরে ঢুকল। সঞ্জিত তীর্থর ঘরে গাড়িতে ফেলে আসা ডায়েরিটা রেখে আসতে গিয়েছিল। সোমার ঘর থেকে ছোট পিসি আর জেঠিকে রাগারাগি করে বেরিয়ে আসতে দেখে উকি দিল ঘরে। তীর্থদা, বলে ফেলো মনের কথা। আচ্ছা বলবো, কিন্তু এখনো সময় আসেনি, সময় এলে সবাই জানতে পারবি।
তিতলি আবার ফোড়ন কাটলো। আপাতত আমাদের সমাধির আঁকা বাড়ির ছবি দেখিয়ে স্বপ্ন দেখাও। তিতলি, পাকা পাকা কথাটা বন্ধ কর। কথার মাঝখানে কারেন্ট চলে এলে দুঃখের বাড়িতে একটা স্বস্তির নিঃশ্বাস বয়ে গেল। দিন 5 পর অমলকান্তি বাড়ি ফিরলেন দুর্বল শরীরটা নিয়ে। কয়েকদিন টানা রাত জেগে জেঠুর সাথে থেকেছে সঞ্জিত। ডাক্তার হওয়ার সুবাদে তীর্থ সারাদিন পাশে থেকে যত্ন করেছে, সময় মতো মুখে ওষুধ তুলে দিয়েছে। বাড়ি ফিরেই সবাই ঘিরে ধরল অমলকান্তিকে। ছোট্ট পৃথু তো ঝাঁপিয়েই পড়ল মামার কোলে। অচলা এসে সামনে নিল মেয়েকে। পৃথু, এখন নয়, মামার কোলে এখন ওঠা যাবে না, মামা একটু সুস্থ হোক তারপর। পৃথু মুখটা ভার করে বলে, মামা কবে ভালো হবে তুমি? ওই শুভ শুধু আমায় পুটি পুটি করে, আমিও বলেছি অবদ্যা। মামা এলে ঠিক লাঠি পেটা করবে। পৃথুর কথার ভঙ্গিতে সবাই হেসে ওঠে। রায়বাড়িতে আবার হাসির রোল ওঠে। দুশ্চিন্তার কালো মেঘটা যেন সরে যায়। এই কদিনে সোমার সাথে সঞ্জিতের তেমন কথা হয়ে ওঠেনি। কথা বলার সুযোগ যে ছিল তাও নয়। সঞ্জিত কেন যেন একটু দূরে দূরে ছিল। আর রাতের পুরো সময়টা তো হাসপাতালেই থাকতে হতো। দিনের বেলা বেশিরভাগ সময় হয় ঘুমে, নয়তো পুরোটাই চুপচাপ। সঞ্জিতের মাথায় অনেক কিছু ঘুরছে। তার সংশয় সত্য হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। চোখের সামনে ভেসে উঠেছে ছাড়া ছাড়া কিছু লেখা। লেখাগুলো পড়ার আগে কখনো এভাবে ভাবেনি সে। সেদিন তীর্থদার ডায়েরি পড়ে চিন্তার জলে দানা বেঁধেছে নানান জট। কে এই অক্ষয়া? কার জন্য জীবনটা সাজাচ্ছে তীর্থদা? ভালোবাসার মানুষকে পেয়ে যাওয়ার জিত নেই, তাকে ভালো রেখে তার সাথে ভালো একটা জীবন কাটানোই সার্থকতা। কে এই নারী যার জন্য মনের গভীরে পুষে রেখেছে তীর্থদা এতটা ভালোবাসা? সঞ্জিত যার কথা ভাবছে সে নয় তো? তীর্থদাকে কি সরাসরি জিজ্ঞাসা করবে? আর একদিন পরই তো তীর্থদা চলে যাবে। এভাবে কথা বলা যাবে না। যা করতে হবে আজকেই করতে হবে। জানতেই হবে অক্ষয়ের আসল পরিচয় কী। তীর্থ আর সঞ্জিতের বয়সের পার্থক্য খুব একটা বেশি না, যদিও দুজন দুধারার মানুষ। তীর্থ ছোটোবেলা থেকে ঘরকুনো, বই নিয়েই পড়ে থাকে সবসময়। প্রয়োজন ছাড়া সেভাবে কথাও বলতে চায় না কারোর সাথে। বন্ধু বলতে পড়ার বই আর গল্পের বই। অন্যদিকে সঞ্জিত মানেই সারাদিন হৈ হৈ রই রই করে বাড়ি মাতিয়ে রাখা। দুই ভাইয়ের জগৎ দুরকম, কিন্তু ভাইয়ের জন্য টান কারো থেকে কারো কম নয়। এদিকে শুভময় ছোট থেকেই একটু এড়িয়েই চলে তীর্থকে। সারাদিন গম্ভীর মুখে সবার পড়ার খোঁজ খবর নিয়ে চলে বলে তীর্থকে দেখলে পালিয়েই বাজে শুভময়। এই পড়াশোনা নিয়েও সোমাকে জেরার মুখে পড়তে হয়েছিল বই কি। সেবার উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফলাফল করেছিল সোমলতা। সেই রেজাল্টে একটু চেষ্টা করে ডাক্তারি কিংবা প্রকৌশলীতে হয়েই যেত সোমার। কিন্তু সব ছেড়ে বাড়ির পাশের কলেজে ডিগ্রিতে পড়বে বলে মনস্থির করলো সে। কোনো যুক্তিতেই কোনো কথা শুনল না। এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। তীর্থ সেবার খুব ক্ষেপে গিয়েছিল সোমার সিদ্ধান্তে। তীর্থ খুব করে চেয়েছিল সোমা যেন ভালো জায়গায় পড়ুক, সামনের পথ চলাটা আরও সহজ হোক সবার জন্য। তীর্থর জোর করার ভঙ্গিতে কিছু একটা ছিল, তা কারো চোখে না পড়লেও সঞ্জিতের চোখে ঠিক পড়েছিল। পরে মেজমা এসে সোমাকে জেরার হাত থেকে বাঁচায়। তীর্থও অনেকটা দিন সোমার উপর রাগ করে বসেছিল। এরপরে কারো পড়ালেখা নিয়ে কোনো কথা বলেনি তীর্থঙ্কর। সুপ্রিয় শ্রোতা, 5 অধ্যায় এখানেই শেষ। 6 অধ্যায় শুরু করব। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশেপাশে নয়েজ হচ্ছে, জানি না কেন রাত 12টার দিকেও আমাদের পাড়ার বাচ্চাগুলা পুচপুচ করা জুতা দিয়ে হেঁটে যাচ্ছে, আর মাগুলা গল্প করছে। জানি না রাত বিরাতে ওদের গল্প শেষ হয় না। তো এরকম ছোটোখাটো নয়েজের জন্য আপনাদের অসুবিধা হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। শুরু করছি অধ্যায় 6। রাতে হারিকেনের টিমটিমে আলোয় তীর্থ আবার তার ডায়েরি নিয়ে বসেছে। আজ বাদে কাল নতুন চাকরিতে জয়েন। ছোটবেলা থেকে বইয়ের জগতে ডুবে থাকা তীর্থ মনের কথা অবলীলায় প্রকাশ করতে পারে তার ডায়েরিতে, কিন্তু মুখ ফুটে বলার সাহস বা ইচ্ছাটা হয়ে ওঠেনি কখনোই। আজও নিয়ে বসেছে সেই দিনলিপিকে, লিখে চলেছে মনের কথা তার মনের মানুষকে। অক্ষয়া, দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাসায় এসেছিলাম সবাইকে চমকে দেব নতুন চাকরির খবর নিয়ে, কিন্তু নিয়তি আমাদের প্রতি ক্ষণে চমকে দেওয়ার অপেক্ষায় থাকে। কি বলো? বাবাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় সময় পার করলাম বলো তো। যদি বাবাকে হারিয়ে ফেলতাম। মাথার উপর বাবা থাকাটা কত বড় আশীর্বাদ, যার নাই সেই বোঝে। মাথার উপরে ছাদ কিংবা বট গাছের ছায়া,
বাবা নামটাই যেন বিশাল একটা ভরসা। বাবাকে হারিয়ে ফেললে যে কি করতাম জানি না। জীবনটা বড় এলোমেলো হয়ে যেত। তোমাকে পাওয়াটাও হয়তো আরও কঠিন হয়ে যেত। মা সহজে মেনে নেবে না জানি, কিন্তু কেন যে মা এমন করে বুঝি না। বাবাকে নিয়ে অবশ্য চিন্তা নেই, আমি জানি। বাবা প্রথমে একটু অবাক হবেন, চিন্তায় পড়ে যাবেন, তারপর ঠিক কোনো না কোনোভাবে আমাদের মেনে নিয়ে মানিয়ে গুছিয়ে মাকে বোঝাবেন। জানো অক্ষয়া, যখন বাবাকে হারিয়ে ফেলার সংশয়ে দিন পার করছিলাম, সেই সময় তোমার মনের এক অদেখা যন্ত্রণাকে যেন প্রতি মুহূর্তে অনুভব করতে পারছিলাম। বাবা মা থেকেও না থাকার যন্ত্রণা, আর তার সাথে বাড়ির কটু কথা সয়ে যাওয়া যে কি নিদারুণ কষ্টের আমি বুঝতে পেরেছিলাম সেদিন। কি জটিল একটা মনোসংকটে তুমি দিন পার করো। এক মুহূর্তে আমার পুরো অস্তিত্ব জানান দিয়েছিল সেদিন আমাকে। তোমাকে এই সব কিছু থেকে মুক্ত করে নিয়ে যাব আমি আমার আপন ঠিকানায়। সেই কবে থেকে তোমার জন্য একটা ঠিকানা তৈরি করব বলে পণ করেছি। তোমাকে নতুন ঠিকানায় নিয়ে গিয়ে একেবারে চমকে দিতে চাই। আর কখনো সামনে পেয়েও মুখ ফুটে বলতে পারিনি তোমাকে মনের কথাটা। আমি কখনো কাউকে চমকে দিতে গেলেই প্রকৃতি কেন জানি না আমাকে চমকে দেয়। বড় ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। হারিয়ে যেও না অক্ষয়া, আমার জন্য অপেক্ষা করো। তুমি অন্যের হয়ে গেলে আমার জীবনটা যে বড্ড এলোমেলো হয়ে যাবে। তোমায় নিয়ে আমার একটা আলাদা নীড় হবে। কামিনী বাগান বিলাসের মতো ফুলগুলো আনন্দ হয়ে ছড়িয়ে পড়বে চারদিকে। কালো মেঘের মতো বিষাদের ছায়া নেমে এলেও বৃষ্টি হয়ে ধেয়ে যাবে সব দুঃখ। আরাম কেদারায় হেলান দিয়ে আমরা জীবন বিলাস করব, একসাথে বুড়ি হব। ক্যানভাসের ছবিটাই জীবনের সত্য হয়ে ধরা দেবে। দেখো জানো অক্ষয়া, তোমাকে লিখতে গিয়ে না ঠোঁটের কোণে অজান্তে হাসি চলে আসে। বাড়ির সামনে একটা দিঘি থাকবে, দিঘি জুড়ে থাকবে পদ্মফুল। তুমি যখন নাইতে নামবে, তোমার দীঘল কালো চুলগুলো জলে ছড়িয়ে ঠিক যেন পদ্ম পাতা হয়ে ভেসে রবে। আর আমি দিঘির ঘাটে বসে আমার কল্পনার স্বপ্নগুলোকে বাস্তবে ভেসে বেড়াতে দেখব। তোমায় আমায় মিলে স্বপ্নগুলো সত্যি হবে তো অক্ষয়া? আমার মনোবাস্তুতে তোমার বিচরণ সর্বত্র। তোমার সেই বন্ধন বাড়িটাও যেন হয়ে উঠেছে আমাদের বাস্তুভিটা। জানো অক্ষয়া, ছোটবেলা থেকেই মনে হতো আমি তোমার সেই রাজপুত্র যে তোমাকে বন্দি দশা থেকে উদ্ধার করবে, আর তুমি আমার সেই রাজকন্যা যে আমার জন্য শত কষ্টেও নির্ঘুম রজনী পার করবে। কী সব মজার চিন্তা ভাবনা, তাই না? আসলে বেশি গল্প উপন্যাস পড়ে এই অবস্থা হয়েছে আমার। আচ্ছা শোনো, বাড়ির আঙিনায় যে আরাম কেদারা আছে না, সেখানে আমি আরাম করে শরীর এড়িয়ে বই পড়ব। আর তার পাশেই রং তুলির একটা ক্যানভাস থাকবে। সেখানে তুমি সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলবে তোমার মনের অব্যক্ত কথাগুলো। আমাদের তৎসমে বন্ধন বাড়িটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে সারা জীবন। স্বপ্নগুলো এত দূরে কেন বলো তো অক্ষয়া? কবে সত্যি হবে আমাদের মনোবাস্তুতে পথ চলার? রাত বেশ গভীর অক্ষয়া। কাল সকালে আবার সে ফেরিঘাট, বাস, নতুন জায়গা। ডায়েরি লিখতে লিখতেই ঘুমের দেশে তলিয়ে গেল তীর্থ। পাশে মিটমিট করে জ্বলছে হারিকেনের আলো। ডায়েরির পাশে ভাঁজ করা সোমলতার সেই ছবি, যে ছবির নাম তৎসমে বন্ধন। ঘুমের দেশে তলিয়ে থাকা তীর্থ বুঝল না কেউ এসেছিল তার ঘরে, আবিষ্কার করে গেছে তার অক্ষয়াকে। যে আবিষ্কার করলো তীর্থর অক্ষয়াকে, সে নিজেও ডুবে গেল এক বিষাদের জগতে। তীর্থ তাকে ঘাট পর্যন্ত এগিয়ে দিতে সব সময় সঞ্জিতই সাথে আসে। এবারেও তার ব্যতিক্রম হলো না। তীর্থদা, আবার কবে আসবে তুমি? দেখি রে, এই তো মাত্র জয়েনিং। এত তাড়াতাড়ি আসা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না। তবে বাবার এই অবস্থায় বেশি দিন না এসেও থাকতে পারবো না। তুই আছিস, এই যে বড় ভরসা আমার। কী যে বলো না দাদা, তুমি চিন্তা করো না। আর আরেকটা কথা, তোমার অক্ষয়াকে এবার সামনে নিয়ে আসো। একটু মুচকি হেসে ওঠে তীর্থ। তিতলির কথায় তোরাও পাগল হয়ে গেছিস নাকি? তীর্থ জানে না ডায়েরিটা তিতলির হাত ঘুরে সঞ্জিতের হাতে এসেছিল গাড়িতে, তারপর আবার তীর্থর টেবিলে। তিতলি দেখেছে। তীর্থ আর মাথা ঘামায়নি, কিন্তু বন্ধন বাড়ির মোহছায়ায় ডায়েরির কথোপকথনের সাক্ষী ছিল আরও একজন, আর সে হলো সঞ্জিত। তীর্থদার সাথে আলাপ করার ছলে অক্ষয়াকে তার পরিচয় জেনে নেবে, এই বাসনা মনে থাকলেও সেদিন বাসনার অধিকই পেয়ে গেছিল সঞ্জিত। তিতলি বলে, নয় দাদা, সত্যি জেঠুর যে অবস্থা, তাতে তোমার দেরি করা মোটেও ঠিক হবে না। কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার জীবনে অক্ষয়াকে নিয়ে আসায় অনেক বাধা রে।
আমাকে আরেকটু শক্তপোক্ত হতে হবে। পায়ের তলার মাটিটা আরেকটু শক্ত না হলে তার জন্য হাত বাড়িয়ে দেওয়াটা বোকামি হবে। তাকে যে অসম্মান করা হবে তাতে। তাকে কিভাবে অসম্মান করা হয়? যাকে ভালোবেসে নিজের জীবনে আনবি, ভেবে দেখবি সে তোর গড়া ভুবনে কতটা ভালো থাকবে। মেয়েদের একটা সবচেয়ে বড় পাওয়া জুড়ে থাকে নিজের ঘর, নিজের সংসার, নিজের মানুষ। সে মানুষটা যদি নিজেই নড়বড়ে হয় তাহলে মেয়েদের মনে বড় একটা অশূন্যতা তৈরি হয়। ভালোবাসা বা মায়ায় তারা কখনো বুঝতে দেয় না, কিন্তু না পাওয়ার একটা হাহাকার তাদের মনে থেকেই যায়। সবার কথা জানি না, কিন্তু এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু লোকে যে বলে ভালোবেসে সব সম্ভব। সম্ভব তো, মিথ্যে না তো। এই যে আমি ভালোবেসে আরেকজনের জন্য নিজের জীবনটা সাজিয়ে চলেছি সেই কবে থেকে। ভালো না বাসলে কি পারতাম বল? তুমি যাকে ভালোবাসো সে জানে তোমার এই সাধনা? একটু হেসেই উত্তর তীর্থ, ভালো বলেছিস। সাধনা তো দূরের কথা, সে জানেই না আমি তাকে ভালোবাসি। যদি সত্যি কখনো জানতে পারো যে সে ভালোবাসে না তোমায়, তখন কি করবে তুমি? ছেড়ে দিতে হবে। জানি কষ্ট পাবো, অনেক অনেক কষ্ট পাবো, কিন্তু তার ভালোর জন্য তাকে ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, পাওয়ার জন্য লড়ব। যদি মনে হয় আমার এই লড়াইয়ে মন্দ ছাড়া ভালো নেই, তবে আর কি, নিজেকে সরিয়ে ফেলবো পুরোপুরি। বই পড়তে পড়তে তোমার চিন্তা ভাবনাগুলো বইয়ের ভাষার মতো হয়ে গেছে গো দাদা। না রে, বই কি আর আকাশ থেকে আসে? আমাদের মতো সাধারণ মানুষের জীবনগুলো থেকেই উঠে আসে। দিন শেষে অনেক লাভ, নিজের একটা আলাদা জগৎ হয়, বন্ধু হয়, সামনের দিনগুলো কেমন করে হতে পারে তেমন একটা ধারণাও হয়। কথার মাঝেই ঘাটের কাছে নৌকা ভিড়ল। বাবার দিকে খেয়াল রাখিস সঞ্জিত, আর মাকেও দেখে রাখিস, ইদানিং কেমন যেন হয়ে গেছে রে। তুমি চিন্তা করো না দাদা, নিজের খেয়াল রেখো। একটু হেসে মাথা দুলিয়ে নৌকার গলুয়ে পা রাখল তীর্থ। সঞ্জিত দাঁড়িয়ে থাকলো। নৌকা চোখের আড়াল হয়ে গেলে ঘাটের ওপারে গিয়ে ঠেকল, কিন্তু নৌকার আরোহী মনের ভেতর নিয়ে গেল এক ঝাঁক প্রশ্নবাণ। একটু একটু করে রায়বাড়িতে আবার প্রাণ ফিরেছে। ভাই বোন, আত্মীয় স্বজন যাদের বাড়ি কাছে তারা প্রায় এসে দেখা করে গেছে অমলকান্তির সাথে। বাকিরা টেলিফোনে সবসময় খোঁজ নিতেই আছে। এর মাঝে বাড়িতে এসেছে নকাকির ভাই কাজল, প্রয়াত বীরেন্দ্রের শ্যালক। দিদির শ্বশুর বাড়িতে আসা তার দায়িত্ব কর্তব্য দুটোই। অমলকান্তি নিজেও ভাইয়ের এই শালককে অনেক স্নেহ করেন। কাজল অমলকান্তির অসুস্থতার কথা শুনে আর বাসায় বসে থাকতে পারেনি, এক ছুটে চলে এসেছে রায়বাড়িতে। এই কাজল এক মজার চরিত্র। কোনো এক বিচিত্র কারণে অদ্ভুত তার কিছু অভ্যাস আবার বাড়িতে হাসির খোরাক এনে জুগিয়েছে। সে সব কিছু 3বার করে করে। হাত ধুবে 3বার, পা ধুবে 3বার। স্নানের সময় কাজলের জল ঢালার কীর্তিকলাপে কলপার জলের জোয়ারে যেন ভেসে যায়। ছোট্ট একটা বালতি নিয়ে মাথায় জল দিবে আর বলবে, লীলা 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 1 2 3। কাজলের এই লীলা লীলা বলাটা সবার মুখে মুখে ঘোরে এখন। একদিন শুভময় হাসতে হাসতে বলে, মামা, তোমার লীলা কি জানে তুমি তার নাম এতবার জপ করো? কাজল অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই লীলা কে রে? ও মা, তুমি না মাথায় জল ঢালো আর বলো লীলা 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 1 2 3। মামা মুখ কুচকে বলে, ওটা তো এমনি বলি, ও নামে কেউ নাই। তাহলে লীলা লীলা বলো কেন? গিলা গিলা বলবা, ঢিলা ঢিলাও বলতে পারো। শুভর মা এসে তার মাথায় একটা বাড়ি দিয়ে শুভকে থামায়। সব কিছুতে আবার তাড়াহুড়ো করা কাজলের আরেক অভ্যাস। কোথাও যেতে হলে 3বার করে বলবে, চল 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 চল। 4বার হয়ে গেল, যাই হোক, চল চল চল। শুভটা 1 নাম্বারের পাজি, সাথে সাথে সুর করে গাইবে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল। শুভর সাথে সাথে বাড়ির আরও ছেলেপেলেরা মজা করে গেয়ে ওঠে, চল চল চল। কাজল খুব সজ্জন ব্যক্তি। ছাত্র রাজনীতি করতে গিয়ে দলের বিশ্বাসঘাতকতায় জেলে গিয়েছিল পরপর 2বার। তারপর আর লেখাপড়া শেষ না করে জান নিয়ে পালিয়েছে বহু বছর। সাজানো গোছানো জীবনটা এভাবে তছনছ হয়ে যাওয়াতে মাথায় কিছুটা গণ্ডগোল দেখা গিয়েছিল। এখন একটা দোকান চালায়, বাড়ির পাশে সমাজসেবায় নিজেকে ব্যস্ত রাখে। সাথে থাকে এই লীলা লীলা ধরনের পাগলামি। বাড়ির উঠোনে বসে গায়ে তেল মাখছে আর সবার সাথে গল্প জমে উঠেছে প্রিয় কাজল মামার। এরই মাঝে পৃথু এসে কাজলের ঘাড়ের ওপর সুর করে বলতে থাকে, লীলা 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 1 2 3। সঞ্জিত এসে পৃথুকে চ্যাংদোলা করে কোলে নিয়ে বলে, চল লীলা 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 1 2 3 বলে তোকে পুকুরে ফেলে দিই। সাবিত্রী এসে একতারা কাগজ হাতে ধরিয়ে দিল সঞ্জিতের হাতে।
এই কাগজগুলো একটু পত্রিকা অফিসে দিয়ে আয় তো, তোর বাবা দিতে বলেছে। আর মাস্টার্স তো শেষ হলো, এবার চাকরি দেখ, নয়তো ব্যবসায় পুরোপুরি মন দে। রাঙা দিদা থ্যাতানো পান মুখে দিয়ে চিবুচ্ছিলেন। পানের পিঠটা আস্তে করে ফেলে দিয়ে বললেন, ও কি বৌমা, সঞ্জিত চাকরি করতে গেলে তো বাড়ি অন্ধকার হয়ে যাবে। বাড়ির ছেলে বাড়িতেই থাক। অমলের শরীরটাও তো অতটা ভালো না। মেজোজন তো লেখালেখি নিয়েই ব্যস্ত, আর সেজজন তো ব্যবসার কাজে বাইরেই থাকে। সঞ্জিত ছাড়া কে সামলাবে এত কিছু? সে না হয় বুঝলাম, কিন্তু আপনার নাতির তো আর এত দিকে হুঁশ নেই। খালি হৈ হৈ করে ঘুরে বেড়ানো আর পাড়া উদ্ধারের কাজে দৌড়ানো। আস্তে আস্তে সব ঠিক হবে। কাঁধে দায়িত্ব পড়লে তখন পালাবে কোথায়? ঠিক বলেছ ঠাকমা। মা, জেঠুর মোটর সাইকেলটা নিয়ে বের হব। জ্যাঠাইমাকে বলো চাবিটা দিতে। তুই সাইকেল নিয়ে যা, আমি পারবো না তোর জেঠির সাথে কথা বলতে। চাবিও চাইতে পারবো না আমি। তো গাড়ির চাবিটা এনে দাও। এতটা রাস্তা সাইকেলে যাওয়ার কোনো মানে হয়? সঞ্জিত বের হবে এই মুহূর্তে সোমলতা তড়িঘড়ি করে বের হয়ে বলল, আমাকে একটু কলেজে নামিয়ে দাও না জিদ্দা। সঞ্জিত মুখটাকে বিরক্তি নিয়ে বলল, এই তোর কি আমাকে দেখলেই কাজের কথা মনে পড়ে রে? যা গাড়িতে বস, আমি আসছি। এই বলে সঞ্জিত ঘরের দিকে পা বাড়ালো। সোমলতা সঞ্জিতের আচার ব্যবহারের কোনো দিক খুঁজে পায় না। সেদিনের ঘটনার পর থেকে সেভাবে মুখে কথা বলার সুযোগই হয়নি। এতদিন ভেবেছে মামা অসুস্থ, তাই এই নিয়ে কথা বলছে না। কিন্তু এই কটা দিন মুখের ভাঁজ আর এড়িয়ে চলাটা বেশ পরিষ্কার। তাই আজ না পেরে কলেজে যাওয়ার নাম করে সঞ্জিতের সাথে যাওয়া। গাড়িতে বসে বেশ কিছুক্ষণ কেউ কারোর সাথে কোনো কথা বলল না। নীরবতার অসহ্য ঝড় যেন চারপাশকে দম বন্ধ করে তুলেছে। একসময় মাঠ পেরিয়ে লোকালয় থেকে একটু দূরে গাড়ি থামালো সঞ্জিত। তোকে একটা জিনিস দেওয়ার ছিল। লতার চোখে মুখে খুশির একটা রক্তিম আভা খেলে গেল। অভিমানের পাল্লাটাও যেন একটু ভারী হলো। মনে মনে ঠিক করলো, যতই রাগ ভাগানোর চেষ্টা করুক জিদ্দা, এইবার আর সে সহজে গলবে না। জিত অবশ্য এত কিছু করল না। লতার হাতের ওপর রাখা ব্যাগে একটা হাত বন্ধনী তুলে দিল। ওর জন্মদিনে লতা যেটা নিজের হাতে বানিয়েছে, সেই উপহারটা লতার ব্যাগের ওপর রেখে দিয়ে জিত বলল, তোর দেওয়া এই উপহারটা আমি রাখতে পারবো না লতা। সোমা অবাক হয়ে বলল, কি বোঝাতে চাইছো তুমি জিদ্দা? বাংলা কথা বুঝিস না? তোর দেওয়া কোনো কিছু আমার কাছে রাখা সম্ভব নয়। কেন? কারণ এটা সম্ভব না, তাই সোজা হিসাব লতা। তোমার কি হয়েছে বলো তো? সেদিনের পর থেকে দেখছি সব সময় কেন যেন আমার থেকে দূরে দূরে থাকছো। ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। না বুঝে আমরা একটা বড় ভুল কাজ করে ফেলেছি। কোনো ভুল না জিদ্দা, আমরা দুজন দুজনকে ভালোবেসে। সোমার কথা মাঝ রাস্তাতেই থামিয়ে দিয়ে জিত বলে ওঠে, ভালোবাসার কি বুঝিস তুই? হ্যাঁ, তোর আর আমার কোনো সম্পর্কই ঠিক না। আর তোর জন্য আমার মনের ভেতরেও এমন কিছু নাই যে আমাকে এতটা ভাবতে হবে। সেদিন সেদিন সকালবেলা ভুলে যা, ওটা ভালোবাসা না, সাময়িক মোহ। আমি চাই ওই ঘটনাটা পুরোটা ভুলে যেতে। আমি পারবো না, আমি তো তোমার মতো কোনো মোহে পড়িনি। না পারলে আমার কিছু করার নেই। তোর ওপর নির্ভর করছে এই বাড়িতে আমার থাকা বা না থাকাটা। তুই ব্যাপারটা ভুলতে না পারলে, আমাকে নিয়ে চাওয়া পাওয়া বন্ধ না করলে আমাকে এই শহরটা ছাড়তে হবে। বাঁধ ভাঙা কান্নায় সোমার বুক ভেসে যাচ্ছে। গলা দিয়ে কথা আসছে না। কেমন যেন একটা দলা পাকা কষ্ট আটকে আছে শ্বাসনালীতে। সঞ্জিত গাড়ি স্টার্ট করতে যাবে, তখন সোমা আবার বলল, তুমি তুমি কি কোনো কারণ আমার উপর রাগ করেছো? না, আমি ঠান্ডা মাথায় এতদিন ভেবে এ কথাগুলো বলছি সোমা। গাড়ি চলতে শুরু করলে এমন সময় গাড়ি থেকে নেমে গেল সোমা। জিদ্দা, তুমি এগোও, আমি পরে যাব। অন্য সময় হলে সোমাকে এভাবে একা ফেলে কখনোই জিত যেতে পারতো না। কিন্তু আজ আর কিছু না বলে সোমাকে রেখে গাড়িটাতে টান দিয়ে এসে চলে গেল। সোমা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মাঠের এক কোণে। বুঝতে পারছে না কিছু। সঞ্জিতের জন্য সব কিছু মায়া ছিল। সোমার কাছেও কি তাই? ভালোবাসা না মায়া? রায়বাড়ির মেয়ে না সোমা, কিন্তু সে এ বাড়িতেই মানুষ। একটা সংশয় ছিল, বাড়ির কেউ হয়তো মেনে নেবে না। ভাই বোনের মতো সকলের বেড়ে ওঠা, কিন্তু মেজমা তাকে ফেরাবে না, এই আশাটা অনেকদিন থেকেই তার মনের মাঝে ছিল। শুধু এ বাড়িতে থাকবে বলে, সঞ্জিত তার কাছ থেকে নিজেকে দূরে রাখতে পারবে না বলে সে বাড়ির কলেজে ভর্তি হয়েছিল।
সোমার বাবা কল্যাণবাবু অনেকবার বাবা হিসেবে দায়িত্ব পালন করার জন্য ভালো কলেজে মোটা অঙ্কের টাকা দিয়ে পড়াতে চেয়েছিলেন, কিন্তু সোমা এই বাড়ির ভালোবাসাকে উপেক্ষা করে ভালো কলেজ বেছে নিতে পারেনি। সঞ্জিত তার একটা বড় কারণ ছিল। এতদিন সে লুকিয়ে রেখেছে ভালোবাসাকে, শুধু নিজের ভেতরেই ছিল। আর যখন ভালোবাসা একই সাথে প্রকাশিত আর অপমানিত, তখন নিজেকে কি বলে বুঝ দিবে সোমা তা জানে না। সারাটা দিন সোমা ভাবল, ভালো মন্দ অনেক কিছু খেলে গেল মাথার ভিতরে। অভিমানে বারবার মনে হলো, সে কে? নিজের বলে তো তার কেউ নেই। এখানে সবাই তাকে করুণা করছে। তাহলে বড় মামার মেজমা সত্যি তাকে মন থেকে ভালোবাসে। এমন কিছু করা যাবে না যাতে এই মানুষ দুজন কষ্ট পায়। এ বাড়ি থেকে হাসি মুখে বিদায় নিতে হবে। একবার যেতে পারলে আর সঞ্জিতার মুখোমুখি হতে হবে না। কতক্ষণ বসেছিল সোমা জানে না। দুপুর গড়াতে উঠে পড়ে বাড়ির মুখে হাঁটা শুরু করলো। সবাইকে চিন্তার মুখে তো আর ফেলে দেওয়া যায় না। এ বাড়ি থেকে বের হতে হবে সাধারণ নিয়মে, আর খুব তাড়াতাড়ি। বাড়িতে ফিরেই সোমা দেখে সেজমা এসেছে। মুখ সবার ভার। মামার ব্যবসার কাজে মামা বাইরেই থাকে। এবারে এসেছে চিটাগাং পোর্ট থেকে। মুখ ভারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেল প্রায় 40 লাখ টাকার পণ্য নিয়ে রায় গ্রুপের জাহাজ এখনও তীরে ফেরেনি। সাগরের ঝড়ের মুখে পড়ে হয়তো কোনো বন্দরে আটকা পড়েছে, কিন্তু এখনও অবধি ভালো মন্দ কোনো খবরই এসে পৌঁছায়নি। রাতের খাবার টেবিলে অমলবাবু থাকেন না এখন আর। রাতের খাবারটা তার ঘরেই দিয়ে আসা হয়। কারবারের খবরটা অমলকান্তির কাছে এখনও কেউ বলার সাহস পায়নি। মাত্র কিছুদিন আগে এত বড় একটা ধকল সামলে গেল। এখন এত বড় ঘটনা বলা মানে মানুষটাকে তো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। রাতের খাওয়ার পর্ব মিটলে সোমা প্রায় বড় মামার ঘরে এসে মামার মাথায় পরম যত্নে বিলি কেটে কেটে মাথায় তেল দিয়ে দেয়। আজও তাই করছিল, কিন্তু অন্য দিনের মতো মামার সাথে গল্পটা যেন জমে উঠছিল না। রাতে খাওয়ার আসরে সঞ্চিত ছিল, কিন্তু একবারও সোমার সাথে কথা হয়নি। চোখ তুলে তাকায়নি পর্যন্ত। পুরো মানুষটাকে চোখের সামনে রেখে অদৃশ্য করে রাখার ক্ষমতাটা সঞ্জিত ছাড়া আর কেউ হয়তো পারে না। সোম, এত কি ভাবছিস তুই? কিছু না মামা, তুমি কদিনে কেমন শুকিয়ে গেছো। খাওয়া দাওয়া ঠিক মতো করো না, শুধু চিন্তার বেলায় 16 আনার জায়গায় 18 আনা। ঠিক বলেছিস, কত কাজ বাকি বলতো। তোর বিয়ে দিতে হবে, তিতলি আছে, বাড়ির ছেলে মেয়েগুলোকেও তো দেখে শুনে রাখতে হবে। আমার বিয়ে দিলে তোমার চিন্তা কিছুটা কমবে মামা? কিছুটা তো কমবেই বল। আমি আর কার উপর তোর দায়িত্ব দিয়ে যাব? কাকে ভরসা করব বলতো মা? আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো মামা। ওরে পাগলি, সে তো পারবি, কিন্তু এ সমাজ যে এখনও মেয়েদেরকে কারো অধীনে রাখতে না পারলে শান্ত হয় না রে। মামা, যদি তাই হয় তাহলে আমি চাই তোমার চিন্তাটা একটু কমুক। সন্তানের চিন্তা সারা জীবনই থাকে রে। তা তো থাকেই মামা। তুমি যে ছেলের খোঁজ পেয়েছিলে বলছে না, সেখানেই কথা বলো। আমার বিয়েতে আপত্তি নেই। সত্যি নেই তো সোম? মন খারাপ করে বলছিস নাকি? না মামা, সত্যি নেই। বিয়ে যখন করতেই হবে, মেয়েদের আসল ঠিকানা যখন স্বামীরই ঘর, তখন শুধু শুধু দেরি করে আর কি লাভ। ছেলে কাস্টমসে চাকরি করে, তোর সেজো মামা খোঁজ নিয়েছিল। আমাদের অনেক কাগজপত্র ওর হাত দিয়ে যায়। 5 ভাই বোন, ছেলে সবার ছোট। বাবা নেই, মায়েরও বয়স হয়েছে। ছেলে যখন যেখানে পোস্টিং হবে সেখানেই পরিবার নিয়ে থাকবে। ছেলেটা ভালো রে। তোর কোনো আপত্তি না থাকলে ছেলের বাড়িতে খোঁজ নিতে পাঠাবো। তোর বাবা মাও যাবে ছেলের বাড়িতে। মামা, আমার বাবা বলো আর মাই বলো, সবই তো তোমরা গো। আমি তো আর মায়ের দত্তক নেওয়া সন্তান। মা রে, কাগজে কলমে যে তুই তাদেরই সন্তান। তোর বাবা কিন্তু কম ভালোবাসে না তোকে। কি কপাল দেখো, কাগজে কলমে কত জায়গায় আটকে আছি। না রে মা, তোর বাবা আসলে খুব লজ্জিত পুরো ব্যাপারটাই। অদিতি যে মানসিকভাবে অসুস্থ, ছেলে আর স্বামীকে কোথাও যেতে দেয় না, কোথাও মিশতে দেয় না। কোনো এক অদ্ভুত কারণে সে তোকে ভয় পায় রে। তুই মন খারাপ করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আর মন খারাপ করি না মামা, সব ছেড়ে দিয়েছি নিয়তির উপর। তাই দে মা, তাই দে। নিয়তি কাকে কখন কোথায় নিয়ে যায় আমরা কেউ তা আগে থেকে বুঝতে পারি কি পারি না রে। শীতের রাতের আলাদা একটা বিষণ্ণতা সঞ্জিতকে সব সময় আঁকড়ে ধরে। গরমে মানুষের অস্থিরতা, ফ্যানের শব্দ, হাত পাখা দুলুনি, ঘামে ভিজে যাওয়া শরীর, সব কিছুর মধ্যে কেমন যেন একটা আলাদা প্রাণ খুঁজে পাওয়া যায়।
কিন্তু শীত মানে নীরবতা, নিজেকে গুটিয়ে নেওয়া। নির্জন নিস্তব্ধতায় ঘেরা চারপাশে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ এক টানা কানে বেজে যাওয়া। সবাই যে যার ঘরে, কিন্তু রান্নাঘরের আলো এখনও জ্বলছে। বাড়ির খাওয়া পর্ব মিটে গেলেও রান্নাঘরের কাজ শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। সব গেরস্থ বাড়িতে একই দৃশ্য। সঞ্জিত ঘর থেকে বের হয়ে আঙিনায় হাঁটাহাঁটি করতে করতে সদর দরজায় এগিয়ে যায়। এত রাতে কই যাস সঞ্জিত? রান্নাঘর থেকে ছোট কাকি হাঁক দিলেন। কাকি, এই সামনেই যাচ্ছি, একটু হেঁটে আসি। শীতের রাতে হাঁটাহাঁটি করে ঠান্ডা না লাগালে হচ্ছে না তোর, না? চিন্তা করো না কাকি, তোমাদের রান্নাঘর গোছানোর আগে চলে আসবো। গত কয়েকদিন থেকেই সঞ্জিতের মন খুব অস্থির, আর আজকে সোমাকে এত কিছু বলার পর আরও বিষণ্ণতায় পড়ে গেছে সে। সব কিছু জানার পর, বোঝার পর লতা কীভাবে ধরে রাখা, আশা দেখানো বোকামি। লতার সামনে সুন্দর একটা জীবন পড়ে আছে, ভালোবাসতে পারবে এমন মানুষ আছে, সেখানে ওর কি আছে? কিছুই নেই। এ বাড়ির থেকে বের হয়ে নতুন করে জীবন সাজানো সম্ভব নয়। লতাকে সারা জীবন এখানেই থাকতে হবে আর কটু কথা শুনতে হবে। সঞ্জিতের কি আছে যার জন্য একটা অসহায় মেয়ের সহায় হয়ে দাঁড়াতে পারবে সে? পারবে লতাকে একটা স্বাভাবিক জীবন দিতে? শুধু তো আর মুখের কথায় ভালোবাসা হয় না। তীর্থদা ঠিকই বলে, ভালোবাসার মানুষের জন্য নিজেকে যুদ্ধে নামাতে হয়। তীর্থদার ভালোবাসার কাছে সে কিছুই না। সবার জীবন এভাবে নষ্ট করার অধিকার তো সঞ্জিতের নেই। তার চেয়ে সরে এসে অনেক ভালো করেছে সে। লতা কয়েকদিন কষ্ট পাবে, তারপর ঠিক হয়ে যাবে। সঞ্জিত এবার মন দিয়ে ব্যবসার কাজে লেগে পড়বে বলে পণ করে। সামনের বার সেজ কাকার সাথে দেশ ঘুরে ঘুরে কারবারটা আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। বাড়িতে এভাবে আরামে থাকার আর সময় নেই। আজকে এই পর্যন্তই। সঞ্জিত, তীর্থ, সোমলতা ত্রিকোণ প্রেম কোন দিকে মোড় নেয়, নিয়তি আবার কি নতুন খেলা খেলে, সব কিছু নিয়ে হাজির হব আগামী পর্বতে। সকলে ভালো থাকবেন, সাথে থাকতে পারেন গল্পের পরবর্তীতে কী হয় জানার জন্য। ধন্যবাদ সকলকে।